শান্তি আলোচনার টেবিলে এখনো কথা চলছে, কিন্তু পেন্টাগনের অন্য একটি টেবিলে চলছে আরেক হিসাব, আরও বড় হামলার। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে স্বল্প সময়ের মধ্যে শক্তিশালী হামলার পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন। ট্রাম্পকে ব্রিফিং করা হবে শিগগিরই। আর ঠিক একই মুহূর্তে সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বসে আছেন পুতিনের সামনে। একদিকে বোমার হিসাব, অন্যদিকে কূটনীতির দাবা, মাঝখানে একটাই প্রশ্ন: ইরানের ভাগ্য আসলে কোথায় নির্ধারিত হচ্ছে? অ্যাক্সিওসের প্রতিবেদন বলছে, সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার একটি পরিকল্পনা প্রস্তুত করেছেন। লক্ষ্য একটাই: চলমান শান্তি আলোচনার অচলাবস্থা ভাঙা। পদ্ধতি: ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় স্বল্প সময়ের মধ্যে শক্তিশালী হামলা। এটাই একমাত্র বিকল্প নয়। দ্বিতীয় পরিকল্পনা হল হরমুজ প্রণালীর কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়া, বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালু করতে। প্রয়োজনে স্থলবাহিনী ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ট্রাম্প এখন নৌ অবরোধকেই মূল চাপের কৌশল হিসেবে দেখছেন, কিন্তু তেহরান অবস্থান না বদলালে সামরিক পদক্ষেপের দরজা খোলাই থাকবে। আলোচনার টেবিল আর বোমার পরিকল্পনা দুটো একসঙ্গে চলছে। এটাই ওয়াশিংটনের পুরনো কৌশল: চাপ বাড়াও, সুযোগ দেখো। কিন্তু এই কৌশল এবার আগের মতো কাজ করছে না, আর সেটাই এই সংঘাতের সবচেয়ে বড় শিক্ষা। যুদ্ধ শুরুর আগে ইরান কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন ছিল। কোনো সামরিক জোট ছিল না, কোনো দেশ তাৎক্ষণিক সাহায্যে বাধ্য ছিল না। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পরে একটা অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র এখন কূটনৈতিকভাবে প্রায় একা। ইউরোপের ন্যাটো মিত্ররা হরমুজ প্রণালীতে মাইন অপসারণের মতো অভিযানে অংশ নিতে অনিচ্ছুক, কারণ এই আক্রমণ তাদের সঙ্গে আলোচনা না করেই করা হয়েছিল। উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্ররাও ব্যাপক ক্ষতির শিকার। এই সংঘাত তাদের নিরাপত্তা বাড়ায়নি, বরং কমিয়েছে। চীন স্পষ্ট ভাষায় যে কোনো সামরিক পদক্ষেপের বিরোধিতা করছে। ভারত উৎসাহ দেখাচ্ছে না, কারণ এই অঞ্চলে তাদের লাখো নাগরিক কাজ করেন। রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের পরিচালক ইভান তিমোফেভ আল জাজিরায় লিখছেন, ইরান যুদ্ধ শুরু করেছিল কূটনৈতিকভাবে একা হয়ে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও এখন সেই একই পরিস্থিতিতে। ওয়াশিংটনের অনেক মিত্র আছে, কিন্তু কার্যকর সমর্থন কতটুকু তা অস্পষ্ট। এটাই এই যুদ্ধের সবচেয়ে বড় কূটনৈতিক বিপর্যয়। এদিকে ঘুরছে আর এক আলাপ: মস্কো কি ইরানকে অস্ত্র দিচ্ছে? না, 2025 সালের রুশ ইরানি চুক্তি বন্ধুত্বের চুক্তি, সামরিক জোটের নয়। রাশিয়া সরাসরি সামরিক সহায়তা দেওয়ার অবস্থানে নেই, এবং সেটা যুদ্ধ শুরুর আগে থেকেই স্পষ্ট ছিল। কিন্তু রাশিয়া ইরানকে যা দিয়েছে তা অস্ত্রের চেয়ে অনেক বেশি দামি: রাজনৈতিক স্বীকৃতি আর কূটনৈতিক আশ্রয়। আরাগচির মস্কো সফর কোনো আশ্চর্যের বিষয় নয়। রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ইরানকে কূটনৈতিক বিচ্ছিন্নতা থেকে বের করে আনতে এই সদস্যপদের ভূমিকা অপরিসীম। মস্কো স্পষ্ট ভাষায় বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে। পারমাণবিক স্থাপনায় আঘাত লাগলে মানবিক বিপর্যয় ও পারমাণবিক দূষণের ঝুঁকি আছে। কোনো সামরিক সমাধান নেই, কূটনৈতিক পথই একমাত্র পথ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইরে আরোপিত যে কোনো নিষেধাজ্ঞাও অগ্রহণযোগ্য। রাশিয়া এই অবস্থান থেকে সরছে না, আর এই অবস্থানটাই ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক ঢাল। রাশিয়ার এই সমর্থন কি নিঃস্বার্থ? একেবারেই না। এই যুদ্ধে মস্কোর কিছু স্বল্পমেয়াদী সুবিধা আছে। তেলের দাম বাড়ছে, এটা রাশিয়ার জন্য ভালো। আমেরিকার মনোযোগ ইউক্রেন থেকে সরে মধ্যপ্রাচ্যে যাচ্ছে, এটাও কাজের। কিন্তু তিমোফেভ বলছেন, রাশিয়া শুধু এই স্বল্পমেয়াদী লাভের কথা ভাবছে না। কারণ একটাই: তেলের বাজার সাময়িক ভালো থাকলেই পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়ার অর্থনৈতিক পুনর্গঠনের চাহিদা মেটে না। আর রাশিয়ার কোম্পানিগুলো এই অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোয় ব্যাপকভাবে বিস্তার ঘটিয়েছে। অঞ্চলের স্থিতিশীলতা মানে তাদেরও সরাসরি ক্ষতি। ফলে মস্কো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে তাকিয়ে আছে। সংঘাত
দীর্ঘায়িত হওয়া রাশিয়ার জন্য সুখকর নয়। এই যুদ্ধে আমেরিকার সামরিক শক্তি নিয়ে একটা অস্বস্তিকর সত্য সামনে এনেছে। বহু বছরের মধ্যে এই প্রথম একটি মার্কিন সামরিক অভিযান দ্রুত ও নিষ্পত্তিমূলক রাজনৈতিক ফলাফল দিতে ব্যর্থ হয়েছে। একটি বড় আঞ্চলিক শক্তির মুখোমুখি হওয়ায় মার্কিন সামরিক কাঠামোর কিছু দুর্বলতা বেরিয়ে এসেছে, বিশেষত নৌবাহিনীকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা। তবে ওয়াশিংটন এখনও যে কোনো সময় সামরিক অভিযান চালানোর সক্ষমতা রাখে। ইরানের পাল্টা আঘাতের ঝুঁকি থেকে আমেরিকা অনেকটাই নিরাপদ। ভুলগুলো সংশোধনের সময় তাদের হাতে আছে। এই সীমাবদ্ধতার কারণেই ইরানের বিরোধীরা এখন হাইব্রিড যুদ্ধের দিকে ঝুঁকবে বলে বিশ্লেষকরা মনে করছেন। সরাসরি বোমার বদলে আসবে অর্থনৈতিক চাপ, সাইবার আক্রমণ, নৌ অবরোধ। আর নতুন হামলার পরিকল্পনা মানে কেবল আরও ধ্বংস নয়, মানে আরও জটিল একটি সংঘাতের দিকে যাওয়া। যুদ্ধ 61 দিন পেরিয়ে গেছে, যদিও বলা হচ্ছে যুদ্ধবিরতি চলছে, কিন্তু আসল যুদ্ধটা চলছে আসলে এখনই। শান্তি আলোচনা আছে, অগ্রগতি নেই। হামলার পরিকল্পনা আছে, সিদ্ধান্ত নেই। রাশিয়া পাশে আছে, অস্ত্র হাতে নয়। চীন বিরোধী, মাঠে নামছে না। এই ঝুলন্ত অবস্থানটাই এখন সবচেয়ে বিপজ্জনক, কারণ অনিশ্চয়তার মধ্যে সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত হয়। আর এই মুহূর্তে একটি ভুল সিদ্ধান্তের মূল্য দিতে হতে পারে পুরো মধ্যপ্রাচ্যকে।